এখানে কয়টি আপেল রয়েছে বলুন তো? উত্তর খুবই সহজ, একটিও নয়, অর্থাৎ শূন্যটি। তার মানে কিছুই না এমন ধারণার প্রতিনিধিত্ব করে শূন্য। বর্তমান সময়ে শূন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা, কিন্তু অতীতে দীর্ঘ একটা সময় পর্যন্ত শূন্যের ধারণা গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট আপত্তি ছিল। কারণ তখন মনে করা হতো নাথিং অর্থাৎ কিছুই না এমন ধারণাকে গ্রহণ করা মানে স্রষ্টার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা। পরবর্তীতে অবশ্য সময়ের সাথে সাথে শূন্যকে সংখ্যা হিসেবে গ্রহণ করা হয়েছে, যার ফলে ম্যাথমেটিক্সের অনেক সমস্যার সমাধান হয়েছে, গণনা পদ্ধতি সহজ হয়েছে, সর্বোপরি ম্যাথমেটিক্স সমৃদ্ধ হয়েছে। তবে সেই সাথে কিন্তু কিছু সমস্যাও তৈরি হয়েছে। যেমন কোনো সংখ্যাকে শূন্য বা জিরো দিয়ে ভাগ করলে কি হবে, জিরোর উপর পাওয়ার জিরো হলে কি হবে, জিরো ফ্যাক্টরিয়ালের মান কেন 1 ইত্যাদি অনেক প্রশ্ন সামনে এসেছে। আজকের ভিডিওতে শূন্য নিয়ে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি কিংবা বিজ্ঞান পিক। মানুষের গণনার প্রাথমিক নিদর্শন পাওয়া যায় প্রস্তর যুগে বা স্টোন এজে। ওই সময়ে মানুষ তাদের সন্তানের সংখ্যা, শিকার করা প্রাণীর সংখ্যা সহ বিভিন্ন প্রয়োজনে হারে টালি পদ্ধতিতে অর্থাৎ দাগ টেনে গণনা করত, যার ফলে ওই সময়ে শূন্যের ধারণার কোনো প্রয়োজনই ছিল না। কারণ তারা যা গণনা করত তা ছিল ফিজিক্যালি কাউন্টেবল, যেমন কয়টি পাথর রয়েছে, কয়টি সন্তান রয়েছে ইত্যাদি। পরবর্তীতে খ্রিস্টপূর্ব প্রায় 3100 বছর আগে মিশরীয় সভ্যতার মানুষ গণনার জন্য বিভিন্ন সিম্বল ব্যবহার করত, যেমন 1 বোঝানোর জন্য একটি দাগ, 2 বোঝানোর জন্য 2টি দাগ, 10 বোঝানোর জন্য এমন সিম্বল, 100 বোঝানোর জন্য এমন সিম্বল। এইভাবে বড় বড় সংখ্যার জন্য এক একটি আলাদা সিম্বল, অনেকটা রোমান হরফের মতো। মিশরীয় সভ্যতার গণনা পদ্ধতি অনুযায়ী এই সিম্বলগুলোর মানে হচ্ছে 12,427। মিশরীয়দের চিত্রের মাধ্যমে লেখার এই পদ্ধতিকে বর্তমানে বলা হয় হাইরোগ্রাফিক্স। তারা এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের হাইরোগ্রাফিক্স ব্যবহার করত, অর্থাৎ সংখ্যার জন্য এক ধরনের হাইরোগ্রাফিক্স, কথ্য ভাষার জন্য এক ধরনের হাইরোগ্রাফিক্স, আবার সঙ্গীতের জন্য আরেক ধরনের হাইরোগ্রাফিক্স। পরবর্তীতে খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে ব্যাবিলনে, যার বর্তমান অবস্থান ইরাক, এই স্থানে সর্বপ্রথম শূন্যের ধারণার ব্যবহার শুরু হয়। তবে সেই সময়ের শূন্যের ধারণা বর্তমানের ধারণা থেকে অনেকটাই ভিন্ন ছিল। ব্যাবিলিয়ানরা তাদের গণনা পদ্ধতিতে মূলত 2টি সিম্বল ব্যবহার করত। একটি হচ্ছে এমন, এর মাধ্যমে 1 বোঝানো হতো, এবং অন্যটি হচ্ছে এমন, এর মাধ্যমে 10 বোঝানো হতো। অর্থাৎ এটি হচ্ছে 11, সেমভাবে এটি হচ্ছে 19। তবে তাদের গণনা পদ্ধতি ছিল সেক্সাডেসিমাল বা 60 অঙ্ক ভিত্তিক, অর্থাৎ 59-এর পর 60 লেখার ক্ষেত্রে তারা আবার এই একই সিম্বল ব্যবহার করত। আমরা বর্তমানে যেমন দশমিক পদ্ধতিতে 9-এর পর 1-এর ব্যবহার করি, ঠিক তেমনই ব্যাবিলিয়ানরা 60 লেখার ক্ষেত্রে আবার এই একই সিম্বল ব্যবহার করত। তবে এই ক্ষেত্রে কিছুটা সমস্যা সামনে আসে। যেমন দশমিক পদ্ধতিতে প্রত্যেকটি সংখ্যার তার অবস্থান অনুযায়ী নির্দিষ্ট মিনিং রয়েছে। যেমন 62-এর ক্ষেত্রে 6 মানে হচ্ছে 60 এবং 2 মানে হচ্ছে 2। কিন্তু ব্যাবিলিয়ানদের পদ্ধতিতে 3601 এবং 2 এই দুইটি সংখ্যা প্রায় একই রকম ছিল। পার্থক্য ছিল শুধুমাত্র সিম্বলের মধ্যবর্তী গ্যাপ, অর্থাৎ ব্যাবিলিয়ানরা শূন্যের স্থানে গ্যাপ ব্যবহার করত বা ফাঁকা জায়গা ব্যবহার করত। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠা কঠিন হয়ে যেত যে ফাঁকা স্থান কোথায় রয়েছে, সিম্বলের আগে না পরে না মাঝখানে। পরবর্তীতে অবশ্য ব্যাবিলিয়ানরা এই সমস্যা সমাধানের জন্য গ্যাপের স্থানে এই সিম্বল ব্যবহার করত, যার ফলে জটিলতা কিছুটা কমে আসে। তবে সেই সময় পর্যন্তও কিন্তু শূন্য কোনো সংখ্যা ছিল না। পরবর্তীতে গ্রিক সভ্যতা জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট অগ্রগতি করলেও তারা শূন্যকে নাম্বার হিসেবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না, কারণ তারা মনে করত নাথিং অর্থাৎ কিছুই না এমন ধারণা স্রষ্টার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। ফলে ওই সময় শূন্যের ধারণা এক প্রকার নিষিদ্ধ ছিল। গ্রিক সভ্যতার অন্যতম নাম হচ্ছে পিথাগোরাস। এই নামের সাথে আমরা সবাই পরিচিত। পিথাগোরাস মনে করতেন প্রত্যেকটি নাম্বারের একটি শেপ রয়েছে, যেমন 10-এর শেপ ত্রিভুজ আকৃতির, 16-এর শেপ বর্গাকৃতির, আবার 5-এর শেপ সরলরেখা ইত্যাদি। এখন প্রত্যেকটি সংখ্যারই এক একটি শেপ রয়েছে এমন ধারণার ক্ষেত্রে শূন্য খুব একটা মানানসই হয় না, কারণ কিছুই না এমন কিছুর শেপ কেমন হতে পারে। ফলে নাথিং বা কিছুই না এমন প্রকারের শেপ ভাবতে গেলে তা চিন্তায় সীমাবদ্ধতা নিয়ে আসে। এছাড়াও ফিলোসফিক্যাল দিক থেকে ওই সময় এমটিনেস বা নাথিংনেস অগ্রহণযোগ্য ছিল। ফলে পিথাগোরাস সহ ওই সময়ের সকলেই শূন্যের ধারণার ঘোর বিরোধী ছিলেন। এইভাবে অনেকটা সময় অতিবাহিত হবার পর 600 সালের দিকে ভারত উপমহাদেশের গণিতবিদরা ব্যাবিলিয়ানদের মতোই গণনা পদ্ধতি ব্যবহার করলেও তারা শূন্যকে একটি সংখ্যা হিসেবে বিবেচনা করতেন।
এবং এভাবেই ভারত উপমহাদেশ থেকে শূন্য যে একটি সংখ্যা এই ধারণা ফিবোনাচ্চির হাত ধরে ইউরোপে বিস্তার লাভ করে। এইভাবেই শূন্যের ধারণা প্রতিষ্ঠিত হয়। যাই হোক, এবার শূন্য নিয়ে তৈরি হওয়া কিছু সমস্যা সম্পর্কে বলা যাক। 1কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? এক্ষেত্রে অনেকেই বলবেন 1/0 = ইনফিনিটি, এবং এর সপক্ষে কিছু যুক্তিও দেখানো যায়। যেমন 1কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল 1, 1কে 0.5 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আবার 1কে 0.0001 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 10,000। এখানে দেখা যাচ্ছে 1কে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে ফলাফল ততই বড় হচ্ছে। তার মানে 1কে 0 দ্বারা ভাগ করা হলে তার মান হবে ইনফিনিটি। আবার ভাগ করা বিষয়টি আসলে কি সেটা দেখা যাক। 12কে 4 দ্বারা ভাগ করা মানে 12 থেকে 4কে কতবার বিয়োগ করা যাবে তা। এখন 12 থেকে 4কে মোট 3 বার বিয়োগ করা যাবে, সুতরাং 12/4 = 3। এখন এই বিষয়টি 1/0 ক্ষেত্রে দেখা যাক। 1 থেকে 0কে কতবার বিয়োগ করা যাবে সেটাই হবে 1/0 এর উত্তর। তাহলে দেখা যাক 1 থেকে 0 কতবার বিয়োগ করা যায়। 1 - 0 = 1, আবার 1 - 0 = 1, আবার 1 - 0 = 1। তার মানে এখানে দেখা যাচ্ছে 1 থেকে 0কে অগণিত বার বিয়োগ করা যাবে, সুতরাং 1/0 = ইনফিনিটি। তার মানে এখন পর্যন্ত যুক্তিসঙ্গতভাবেই দেখা যাচ্ছে 1/0 = ইনফিনিটি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এখন দেখা যাক কেন 1/0 = ইনফিনিটি এই বিষয়টি ভুল। যে কোনো সংখ্যাকে তার গুণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে গুণ করলে সবসময় ফলাফল হবে 1। যেমন 5-এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/5। এখন এই দুইটি সংখ্যাকে গুণ করলে আমরা পাবো 1। এভাবে যে কোনো সংখ্যার জন্যই এটা সত্য। এখন এই বিষয়টি 0-র ক্ষেত্রে দেখা যাক। 0-এর গুণাত্মক বিপরীত হবে 1/0। এখন এই দুইটি সংখ্যাকে গুণ করলে কিন্তু উত্তর হবার কথা 1, কিন্তু 1/0কে যদি আমরা অ্যালাউ করেই নেই তবেও কিন্তু ফলাফল 1 আসবে না, ফলাফল আসবে 0। কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে ফলাফল 0 হবে। সুতরাং 0-এর গুণাত্মক বিপরীত সংখ্যা এক্সিস্ট করে না, অর্থাৎ 1/0 এই সংখ্যা এক্সিস্ট করে না। যাই হোক, আমরা ধরে নেই যে 1/0 = ইনফিনিটি। তাহলে দেখা যাক কি হয়। এটা আমরা সবাই জানি। এখন এই বিষয়টিকে আমরা এমনভাবে লিখতে পারি 2 × 5 = 10। এখন এর সাথে সামঞ্জস্য রেখে আমরা 1/0 = ইনফিনিটি এর ক্ষেত্রে লিখতে পারি 0 × ইনফিনিটি = 1। এখন এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি 0 × ইনফিনিটি প্লাস 0 × ইনফিনিটি = 1 + 1। এখন এখান থেকে ইনফিনিটি কমন নিলে আমরা এমন পাবো। এখন 0 + 0 মানে হচ্ছে 0, তার মানে আমরা পাচ্ছি 0 × ইনফিনিটি = 2। এখন আমরা প্রথমেই পেয়েছিলাম 0 × ইনফিনিটি = 1, তার মানে এখানে আমরা পাচ্ছি 1 = 2। এইভাবে আমরা 1 = 5 কিংবা 100 = 200 সব কিছুই প্রমাণ করতে পারবো, যা ইম্পসিবল। আবার আমরা প্রায় সময় বিভিন্নভাবে 1 = 2 এর প্রমাণ দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি না ভুলটা আসলে কোথায়। যেমন এই ক্ষেত্রে সরল চোখে আমাদের কাছে সবকিছু সঠিকই মনে হয়, কিন্তু ফলাফল অগ্রহণযোগ্য। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এখানে, যেখানে আমরা প্রথমে যেহেতু x = y ধরে নিয়েছি, সেই হিসেবে এখানে 0 হবে এবং আমরা এখানে 0 দিয়ে ভাগ করাকে অ্যালাউ করেছি, যার ফলে অগ্রহণযোগ্য ফলাফল এসেছে। সুতরাং কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না। 1/0 বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এর ফলাফল হবে আনডিফাইন্ড। এখানে একটি বিষয় খেয়াল করুন, কোনো সংখ্যাকে কখনোই ইনফিনিটির সমান বা ইনফিনিটির সাথে তুলনা করা যাবে না, কারণ ইনফিনিটি কোনো সংখ্যা নয়, এটি একটি আইডিয়া, এবং আইডিয়াকে নাম্বারের মতো ট্রিট করা যাবে না। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে এর মান হবে 1, যেমন 3⁻0 = 1, 2⁻0 = 1, 1⁻0 = 1। তার মানে এই ক্ষেত্রে 0⁻0 = 1 হবে। কিন্তু আবার আমরা এটাও জানি 0-র উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন এর মান হবে 0, যেমন 0⁻3 = 0, 0⁻2 = 0, 0⁻1 = 0। তার মানে 0⁻0 = 0। আবার আমরা যদি নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 0⁻0 = আনডিফাইন্ড। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 0⁻0 এর মান কোনটি হবে? 1 হবে, 0 হবে, নাকি আনডিফাইন্ড হবে? আসলে 0⁻0 এর মান কি হবে তা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ম্যাথ করছেন তার উপর। যেমন দ্বিপদী বিস্তৃতিতে 0⁻0 = 1 নিয়ে কাজ করতে হয়, এবং সেই ক্ষেত্রে এই সমীকরণ খুবই সুন্দরভাবে কাজ করে। কিন্তু আপনি যদি আবার লিমিট কিংবা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে 0⁻0 এর মান বিভিন্ন ধরনের আসবে।
আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ফলাফল 1 হয়, সুতরাং 0/0 এক্ষেত্রে 1 হবে। আবার আমরা এটাও জানি 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হোক না কেন ফলাফল 0 হবে, সুতরাং এই যুক্তিতে 0/0 = 0 হবে। আবার আমরা প্রথমে এটাও জেনেছি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ফলাফল আনডিফাইন্ড হবে, সুতরাং 0/0 = আনডিফাইন্ড। এখন প্রশ্ন হচ্ছে 0/0 এর মান কত হবে? এক্ষেত্রে ম্যাথমেটিক্যাল সোসাইটি সিদ্ধান্ত নেয় 0/0 এর সঠিক কোনো ডেফিনিশন নেই, কারণ এক্ষেত্রে 1/0 মতো সমস্যা তৈরি হয়। যেমন আপনি 1 = 2 প্রমাণ করতে পারবেন, সেটা কিভাবে তা দেখা যাক। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এখন আমরা x-কে যে কোনো একটি সংখ্যা ধরে নেই, তার মানে 0/0 = x। এখন x = আমরা যে কোনো সংখ্যা বসাতে পারবো, তার মানে 0/0 = 1। আবার আমরা এটাও লিখতে পারবো 0/0 = 2, তার মানে এখান থেকে দেখা যাচ্ছে 1 = 2, যার ফলে 0/0কেও আনডিফাইন্ড বলা হয়। 0 ফ্যাক্টরিয়াল সমান 1, কিন্তু এটা কিভাবে তা বলার আগে ফ্যাক্টরিয়াল আসলে কি তা বলা যাক। 3 ফ্যাক্টরিয়াল = 3 গুণন 2 গুণন 1 = 6। অর্থাৎ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে প্রদত্ত সংখ্যা এবং এর ছোট 1 পূর্ণ সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এই ফ্যাক্টরিয়ালের মাধ্যমে জানা যায় কিছু জিনিসকে কত রকমভাবে সাজানো যাবে। যেমন মনে করুন আপনার কাছে 3টি কয়েন রয়েছে। এখন আপনাকে যদি বলা হয় এই 3টি কয়েনকে কত রকমভাবে সাজানো যাবে, এর উত্তর হবে 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 6 বার। এখন দেখা যাক 0 ফ্যাক্টরিয়াল সমান 1 কিভাবে। 5 ফ্যাক্টরিয়াল সমান আমরা লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1। আবার 4 ফ্যাক্টরিয়াল = 4 × 3 × 2 × 1। এখন এর উপরে এবং নিচে দুই জায়গায় আমরা 5 গুণ করি, তাহলে আমরা উপরে পাচ্ছি 5 ফ্যাক্টরিয়াল এবং নিচে পাচ্ছি 5। সেমভাবে 3 ফ্যাক্টরিয়াল = 4 ফ্যাক্টরিয়াল বাই 4, 2 ফ্যাক্টরিয়াল সমান 3 ফ্যাক্টরিয়াল বাই 3, আবার 1 ফ্যাক্টরিয়াল সমান 2 ফ্যাক্টরিয়াল বাই 2। সুতরাং এই অনুযায়ী 0 ফ্যাক্টরিয়াল = 1 ফ্যাক্টরিয়াল বাই 1 = 1। এখানে বলে রাখি নেগেটিভ সংখ্যার ফ্যাক্টরিয়াল হয় না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নাথিং বা 0 অবজেক্টকে কিভাবে সাজানো যায়। আসলে এখানে বিষয়টা কিছুটা ফিলোসফিক্যাল। নাথিং বা 0 অবজেক্ট নিজেই একটি অ্যারেঞ্জমেন্ট, যার ফলে 0 অবজেক্টের অ্যারেঞ্জমেন্ট = 1। শূন্য খুবই চমৎকার একটি নাম্বার যা এমটিনেসকে প্রতিনিধিত্ব করে। সেই সাথে কিন্তু শূন্য একটি ডেঞ্জারাস নাম্বার, কারণ বিভিন্ন ক্ষেত্রে শূন্য মানুষকে কনফিউজ করে, ম্যাথমেটিক্সকে বিপদসীমায় নিয়ে যায়। আমাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগে, মানুষ যদি চাঁদে গিয়ে থাকে তবে সেই গতিপথ কেমন ছিল, কিংবা এখন পর্যন্ত চাঁদের বুকে কতজন মানুষের পা পড়েছে। মানুষের চাঁদে যাবার বিষয়টি বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি কিংবা বিজ্ঞান পিক পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।